এরই মধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে এখন প্রশ্ন উঠেছে, আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হবে নাকি নতুন করে যুদ্ধ হতে যাচ্ছে। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফর থেকে দেশে ফিরেছেন। ইরানের সফরে ছিলেন ফিল্ড মার্শাল আসিফ মুনির, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরব, তুরস্ক এবং কাতার সফরে। সর্বশেষ তুরস্ক সফর থেকে তিনি দেশে ফিরলেন। প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের এই যে কূটনৈতিক তৎপরতা এবং আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার প্রচেষ্টা কতটুকু সফল হবে, বা তারা সফর থেকে কি হাতে নিয়ে দেশে ফিরলেন। এই সফর শেষে অবশ্যই প্রশ্ন আসছে, তাহলে কি শান্তি আলোচনা হতে যাচ্ছে? পাক সেনাপ্রধান এবং পাক প্রধানমন্ত্রী তারা সফরে কতটুকু সফলতা পেয়েছেন? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক, আজকেই ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান ঘোষণা করেছে, আমেরিকা যতক্ষণ পর্যন্ত না পারস্য উপসাগর এলাকায় বা হরমুজ প্রণালী এলাকায় জলদস্যুতা বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী আর পরিপূর্ণভাবে খুলে দেওয়া হবে না। অর্থাৎ আগে যে অবস্থায় ছিল, যুদ্ধ শুরুর পরে হরমুজ প্রণালী যেভাবে ইরানের হাতে আটক ছিল, আটকে দিয়েছিল ইরান, সেই অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না আমেরিকা শর্ত ফুলফিল করবে এবং পুরোপুরি যুদ্ধের অবসান না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই হরমুজ প্রণালী আর খোলা হবে না। ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরেও আমেরিকা কিন্তু অত্র অঞ্চলে জলদস্যুতা করছে। অর্থাৎ আমেরিকা যে ঘোষণা দিয়েছিল যে ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও ইরানের জন্য আমেরিকার ব্লকেড থাকবে, এই বিষয়টিকে ইরান জলদস্যুতা হিসেবে দেখছে। জলদস্যুতা হিসেবে দেখছে ইরান এই কারণে যে ইরান তার স্বাধীনতা মতো, অর্থাৎ স্বাধীনভাবে হরমুজ প্রণালী ব্যবহার করে তার জাহাজ পরিচালনা করতে পারছে না। যেখানে সাগরে জলদস্যুরা বিভিন্ন সময় জাহাজে হানা দেয়, জাহাজ আটকে দেয়, ঠিক আমেরিকার সাথে চুক্তি হওয়ার পরেও আপাতত যুদ্ধবিরতির যে সমঝোতা, সেই সমঝোতা হওয়ার পরেও আমেরিকা হরমুজ প্রণালীতে তার ব্লকেড অব্যাহত রেখেছে। সে কারণে ইরান বলছে আমেরিকা মূলত এটি জলদস্যুতা করছে, এই দস্যুতার অবসান ঘটাতে হবে এবং পরিপূর্ণভাবে যুদ্ধের অবসান ঘটলে তবেই ইরান আর হরমুজ প্রণালী খুলবে, তাছাড়া খুলবে না। আমি আপনাদেরকে বলি, ইরানের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে মূলত সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে। ইরানের যত নিরাপত্তা বিষয়ক যত যা কিছু, সমস্ত সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত দানকারী হচ্ছে এই সংস্থা। এই সংস্থারই কিন্তু প্রধান ছিলেন, সচিব ছিলেন আলী লারিজানি, যিনি মারা গেছেন কিছুদিন আগে। তো এই সংস্থার পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে ইরান আর হরমুজ প্রণালী খুলবে না। কিছুদিন আগে, অর্থাৎ এই যে একটা সমঝোতার আওতায় হরমুজ প্রণালী খুলে দিল, তার আগে যেভাবে বন্ধ ছিল সেইভাবে বন্ধ থাকবে। শুধু তাই না, আজকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিম্বল হিসেবে ইরানের পক্ষ থেকে কয়েকটি জাহাজে গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে, এবং এরই মধ্যে ভারতের একটি জাহাজের দিকে গুলি চালানো হয়েছে। ভারত, আমরা শুনতে পেলাম যে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে, দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। তো তার মানে বোঝা যাচ্ছে, এই ঘটনাগুলো যদি সত্য হয় তাহলে বোঝা যাচ্ছে যে ইরান খুব স্ট্রিক্টলি আবার হরমুজ প্রণালী কন্ট্রোল করছে। তার মানে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, এবং এটি খুব সহজে আর খুলবে না। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি 3 দিন আগে ইরান সফরে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন, আমি টাইম টু টাইম ভিডিও দিয়েছি এবং আপনাদেরকে এ বিষয়ে আপডেট রেখেছি। আজকের সর্বশেষ খবর হচ্ছে, তিনি ইরান সফর থেকে, অর্থাৎ 3 দিনের সফর শেষে ইরান থেকে তিনি দেশে ফিরেছেন।
দেশে ফেরার পরে পাকিস্তানের পক্ষ থেকে তোড়জোড় চলছে যে আগামী কয়েকদিনের ভেতরে ইরান এবং আমেরিকার মধ্যে একটা বৈঠক হবে। ঠিক একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তারাও কিন্তু সৌদি আরব, কাতার এবং সর্বশেষ তুরস্ক সফর শেষে আজকে দেশে ফিরেছেন। তো পাকিস্তানের পক্ষ থেকে একেবারে শাটল ডিপ্লোমেসি চালানো হয়েছে, একেবারে ঝড়ো গতির কূটনীতি চালানো হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে পাকিস্তান খুব আন্তরিকভাবে এবং অনেকটা কোমর বেঁধে নেমেছে যাতে আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠকটা হয়। এই বৈঠক হলে মূলত পাকিস্তানের যে লাভটা হবে সেটা হচ্ছে যে এইরকম একটা বড় ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে তারা সফলতার পরিচয় দিতে পারলো। শাহবাজ শরীফের সরকার, পাকিস্তানের সেনা প্রধান, তারপরে অ্যাজ এ স্টেট পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হলো, ঘটনার মীমাংসাকারী হলো, মধ্যস্থতাকারী হলো এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ রোল প্লে করলো। এই বিষয়টা প্রমাণ হবে। এছাড়া পাকিস্তানের সেনা প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ সখ্যতা বা ঘনিষ্ঠতা আছে, সে কথা তো আমরা কিছুদিন আগে থেকে জানি। তো সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে তাদেরকে ডোনাল্ড ট্রাম্প খুব ইনসিস্ট করছিলেন যে তারা যেন আমেরিকার হয়ে বা মধ্যস্থতাকারী হিসেবে ইরানের সাথে দুতিয়ালি করে এবং একটা আলোচনায় বসানোর ব্যবস্থা করে। এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার দর্শক, সেটি হচ্ছে যে এই যে আলোচনা, সম্ভাব্য আলোচনা, এই সম্ভাব্য আলোচনার ব্যাপারে ইরানের পক্ষ থেকে যতটা না তোড়জোড় ছিল বা চাওয়া পাওয়া ছিল বা যুদ্ধবিরতি, যুদ্ধের অবসান, এই সমস্ত ব্যাপারে ইরান যতটা না ব্যস্ত, তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি ব্যস্ত আমেরিকা। আমেরিকা কেন ব্যস্ত সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তারা যে সমস্ত লক্ষ্য নিয়ে ইরানে যুদ্ধ করতে এসেছিল তার কোনোটাই অর্জিত হয়নি, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, সামরিক দিক দিয়ে ভীষণ চাপের ভেতরে পড়েছে। দেশে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্প এমন খারাপ অবস্থার ভেতরে পড়েছে যে সামনে যে মিড টার্ম ইলেকশন আগামী নভেম্বর মাসে, সেই মিড টার্ম ইলেকশনে রিপাবলিকান দল ভরাডুবির শিকার হবে এমন আশঙ্কা করা হচ্ছে বা এমন সম্ভাবনা রয়েছে। তো এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসিম মুনিরকে এবং পাকিস্তান সরকারকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যাতে তারা মধ্যস্থতার জন্য বিশেষ তৎপরতা চালায় এবং একটা সমাধানের দিকে নিয়ে যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে খুবই বিশ্বাস করি যে পাকিস্তানের কর্মকর্তারা অবশ্যই চেষ্টা করছিলেন একটা সমাধানের জন্য এবং দুই পক্ষকে আবার ইসলামাবাদে বৈঠকে বসানোর জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত ভুল ডিপ্লোমেসি এবং ভুল পদক্ষেপ, এই সমস্ত ভুল পদক্ষেপের কারণে ইরান কোনো মতেই বিশ্বাস করতে পারছে না এবং আস্থা স্থাপন করতে পারছে না, যার কারণে ইরান এখনো পর্যন্ত আগামী বৈঠকের ব্যাপারে রাজি হয়নি, ফাইনালি অ্যাপ্রুভড হয়নি। ইরানের যে অথরিটি এই বৈঠক অ্যাপ্রুভ করবে, সেই অথরিটি এখনো কোনো বৈঠক অ্যাপ্রুভ করে, অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে যে একটা বৈঠক হবে এই বিষয়ে এখনো যথাযথ অথরিটি সম্মতি দেয়নি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আগামী 2-1 দিনের ভেতরে একটা বৈঠক হতে পারে, কিন্তু বেসিক্যালি এখনো আমরা সেই রকম সম্ভাবনা দেখছি না। শুধু তাই না, আমি আরেকটু বলি, আসিম মুনিরকে যে সমস্ত মেসেজ দিয়ে ইরানে পাঠানো হয়েছিল তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা, বন্ধ করা বা বাতিল করা। তো ইরান এই জায়গায় একেবারে সাপ জানিয়ে দিয়েছে যে তারা কোনো মতেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করবে না, অর্থাৎ এটা চলবে। পরমাণু কর্মসূচির ব্যাপারেও একই কথা। ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত কথাবার্তা বলেছেন যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে, পরমাণু কর্মসূচি বন্ধ করবে, এটা করতে রাজি হয়েছে, ওটা করতে রাজি হয়েছে, এইরকম একের পর এক যে টুইট দিচ্ছে, সোশ্যাল ট্রুথে পোস্ট দিচ্ছে, এই সমস্ত সব পোস্টকে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে ইরানের স্পিকার বাকের কলিবাফ। এছাড়া ইরানের কর্মকর্তারাও বলছে, ইরানের একজন উপপররাষ্ট্রমন্ত্রী খাতিব জাতের, তিনি একদম সরাসরি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প একটু বেশি কথা বলেন। তার মানে তিনি যে অনেক কথা বলেছেন
এই কথাগুলোর আসলে কোনো কিছুই ইরানের পক্ষ থেকে হয়নি। ইরান না পরমাণু কর্মসূচি বাতিল করার বা স্থগিত করার কথা সম্মতি দিয়েছে বা আলোচনা করেছে, না সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে দেওয়ার কথা বলেছে। এখনই বৈঠকে বসে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের শর্ত মতো এ সমস্ত কোনো কিছুই না, বরং ইরানের পক্ষ থেকে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যে আমরা যে শর্ত দিয়েছি সেই শর্ত মেনে বৈঠকে বসতে রাজি কিনা ডোনাল্ড ট্রাম্প সেটাকে কনফার্ম করতে হবে। দ্বিতীয়ত, যে সমস্ত কথা, যে সমস্ত শর্ত শরায়তের কারণে ইসলামাবাদে প্রথম দফার বৈঠক ভেঙে গিয়েছিল, সেই সমস্তগুলো আবার হবে কিনা, সেই সমস্তগুলো আবার ঘটবে কিনা সেই নিশ্চয়তা দিতে হবে। তা না হলে বাহুল্য কাজে আলোচনায় বসে লাভ নেই। এটা হচ্ছে ইরানের বক্তব্য। ইরানের কথা হচ্ছে যে আমরা তো আলোচনায় বসেছিলাম ইসলামাবাদে এবং সেখানে টানা 21 ঘন্টা আলোচনা হয়েছে এবং অনেকটা চুক্তির কাছাকাছি চলে গিয়েছিল দুই পক্ষ। ইরান বলছে যে আমরা তো দুই পক্ষ চুক্তির কাছাকাছি ছিলাম, কিন্তু সেই চুক্তি হয়নি বা সেই আলোচনা সফল হয়নি কতগুলো ঘটনার কারণে। তার ভিতরে একটা বিষয় হচ্ছে যে নেতানিয়াহুর ফোন এবং জেডি ভ্যান্সের উল্টো অবস্থানে চলে যাওয়া। তো এখন পাকিস্তানে নতুন করে যদি আলোচনায় বসে তাহলে একইভাবে নেতানিয়াহুর ফোন আসবে কিনা, জেডি ভ্যান্স বা যে সমস্ত আলোচক থাকবেন তারা আবার উল্টে যাবেন কিনা, কিংবা আবার সেই বৈঠকে গিয়ে পরমাণু কর্মসূচি বাতিল করো, ইউরেনিয়াম দিয়ে দাও, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করে এই সমস্ত কথাবার্তা বলবে কিনা। ইরানের বক্তব্য হচ্ছে যে এই সমস্ত কথাবার্তা যদি বলে তাহলে বৈঠকের দরকার নেই, কারণ এই সমস্ত কাজ করবো না বলে তো আগে বৈঠক সফল হয়নি। এবং ইরান তখন বলেছিল যে আমেরিকা মূলত খুব বাড়াবাড়ি করছে, বাড়তি চাওয়া পাওয়া তাদের ভেতরে আছে, তারা অনেক বেশি এক্সেসিভ ডিমান্ড করছে, অনেক বেশি দাবি জানাচ্ছে তারা। তো এত দাবি, এত শর্ত তো ইরানের পক্ষে মানা সম্ভব না, এটা ইরানি কর্মকর্তারা বলছে। সেক্ষেত্রে নতুন করে যদি বৈঠকে বসতে হয় তাহলে ওই সমস্ত পুরনো কথা বাদ দিয়ে যেখানে যেখানে আলোচনা সফল হয়নি যে কারণে, এটা তো পরিষ্কার আমেরিকানরা জানে, সেইগুলো বাদ দিয়ে যদি আসে তাহলে আমরা বৈঠকে বসতে রাজি আছি। ইরানের বক্তব্য এরকম। এছাড়া আমি গত কয়েকদিন ধরে আসিম মুনিরের সফরের ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করার চেষ্টা করেছি। ইস্পাহানের ঘটনা, পাইলট আটকের ঘটনা, তারপরে মার্কিন সেনাদের আটক হওয়ার ঘটনা এবং এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলাপ করেছি। তো সেই সমস্ত বিষয়ে ইরানের পক্ষ থেকে নিশ্চয়ই পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। বার্তা দেওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প সেই একই কথা বলে যাচ্ছেন যে খুব শিগগিরই 2-1 দিনের ভিতরেই আমরা বৈঠকে বসে যাচ্ছি, আমরা একটা চুক্তির কাছাকাছি, চুক্তি একটা হয়ে যাচ্ছে, এই বিশ্ব একটা গ্রেট ডিল পাবে এবং চীনের প্রেসিডেন্ট খুব খুশি হবে। এইরকম নানা রকমের কথাবার্তা বলছে এবং আরো বলছে যেটা সবচেয়ে আপত্তি ইরানের কাছে, সেটি হচ্ছে যে ইরান নাকি সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে রাজি হয়েছে আমেরিকার কাছে আর পরমাণু কর্মসূচি বন্ধ করতে রাজি হয়েছে। ইরানের পরিষ্কার বক্তব্য এই সমস্ত নিয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তনই হয়নি এবং এ নিয়ে পরিবর্তন হওয়ার কোনো কারণই নেই। তো তাই যদি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কোন ভাবে বলেন যে চুক্তি হয়ে যাচ্ছে এবং 2-1 দিনের ভিতরে বৈঠক হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তো যদি বৈঠক হতেই হয় আর চুক্তি যদি হতে হয়, যদি বৈঠক হতে হয় এবং চুক্তি যদি হতে হয়, তাহলে ইরানের শর্তগুলোর কি হবে সেই দিকের কোনো কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন না। এবং পাকিস্তান বলছেন ওই ব্যাপারে এবং ইরান বলছে ওই ব্যাপারে, অর্থাৎ তাদের দাবি দেওয়ার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বক্তব্য দেবেন ততক্ষণ পর্যন্ত ইরানের পক্ষ থেকে নতুন বৈঠকের ব্যাপারে সম্মতি দেওয়া হচ্ছে না। শুধু তাই না, ইরান আরো যে সমস্ত কথা বলেছে সেগুলোও গুরুত্বপূর্ণ। ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে আন্তর্জাতিক গ্যারান্টর লাগবে, আন্তর্জাতিক অঙ্গন থেকে এইরকম গ্যারান্টি দিতে হবে আমেরিকার সাথে যদি চুক্তি হয় সেই চুক্তি আমেরিকা লঙ্ঘন করবে না এবং সেই চুক্তি টু দা পয়েন্টে বাস্তবায়ন করবে। কেন ইরান এই জায়গায় এত শক্ত অবস্থানে? শক্ত অবস্থানে এই কারণে যে 2015 সালে যে পরমাণু চুক্তি হয়েছিল দীর্ঘ 10 বছর আলোচনার পর, সেই চুক্তি কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে বাতিল করেছিল
আমেরিকা বাস্তবায়ন করেনি, ইউরোপের অনেক দেশও ঠিক মতো বাস্তবায়ন করেনি। সেক্ষেত্রে তখন কিন্তু আন্তর্জাতিক গ্যারান্টার ছিল এবং জাতিসংঘে এই চুক্তি অনুমোদন করা হয়েছে। তো তারপরেও কিন্তু সেই চুক্তি বাতিল করেছিল আমেরিকা। তাহলে ডোনাল্ড ট্রাম্প এখন চুক্তি করে 2 দিন পরে যে বাতিল করবে না বা ইরানকে ধোকা দেবে না বা নিজে আরো গুছিয়ে উঠে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করবে না, তার নিশ্চয়তা কোথায়? ডোনাল্ড ট্রাম্পকে ইরান বিশ্বাস করে না, কারণ 2বার আলোচনায় বসে আলোচনার ভেতরেই আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালিয়েছে। একবার পরমাণু চুক্তি হওয়ার পরে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছে, বাতিল করেছে। অতএব ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ইরান বিশ্বাস করে না, কারণ আমি তো একটু আগে বললাম অন্তত 3বার ইরান ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে প্রতারিত হয়েছে। 2বার আলোচনা চলার ভেতরে ডোনাল্ড ট্রাম্পের এই আমলেই 2বার আলোচনা চলার ভেতরে ইরানের উপর হামলা চালিয়েছে। আর একবার 2015 সালে যে পরমাণু চুক্তি সই হয়েছিল সেই চুক্তি বাতিল করে ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নেতিবাচক অবস্থান গ্রহণ করেছিল। তো সেই জায়গা থেকে ইরান ট্রাম্পকে বিশ্বাস করতে চায় না। এখন ইরানের এই বিশ্বাস আস্থা ফিরিয়ে দেয়া এবং আস্থা প্রতিষ্ঠা করা, নতুন করে বিশ্বাস প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা যদি ডোনাল্ড ট্রাম্প না নেন, তাহলে ইরান আসলে এই বৈঠকে বসবে বলে মনে হয় না। সেই গ্যারান্টি পাকিস্তানের সেনাপ্রধান বা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানকে কি দিতে পারবেন? মনে হয় না। যদি তাই না পারেন, তাহলে ইরান আমেরিকার সাথে বৈঠকে বসবে বলে আমার মনে হচ্ছে না। সেক্ষেত্রে বিশ্ববাসী এই মুহূর্তে বৈঠক এবং একটা শান্তি চুক্তির ব্যাপারে আশাবাদী হলেও যতক্ষণ পর্যন্ত না আমেরিকার পক্ষ থেকে এই ভূমিকাগুলো না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরান বৈঠকে বসবে না। ততক্ষণ পর্যন্ত বিশ্ববাসীর জন্য দুঃসংবাদ থেকেই যাচ্ছে। আমি আরেকটু কথা জানাই, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা বসছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবরে কিন্তু তেলের দাম কমতে 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 প্রতি ব্যারেল তেলের দাম $91 এসে দাঁড়িয়েছে। তার মানে কমে গিয়েছিল, কিন্তু আজকে আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং 2 পক্ষের ভেতরে উত্তেজনার প্রেক্ষাপটে আবার তেলের দাম বাড়তে শুরু করেছে। এখন ডোনাল্ড ট্রাম্পকে ঠিক করতে হবে 2 দিন পর পর তিনি সোশ্যাল ট্রুথে পোস্ট দিয়ে তেলের দাম কমাবেন, নাকি বাস্তবে কার্যকর পদক্ষেপ নিয়ে ইরানের সাথে চূড়ান্তভাবে এবং যুদ্ধের চির অবসান ঘটিয়ে তেলের দাম কমাবেন। কোনটা করবেন সেটা তাকে বেছে নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বা বিশ্লেষকদের সবার ধারণা বা তারা যেভাবে বিশ্লেষণ করছেন, সেটি হচ্ছে যে ইরানের পক্ষ থেকে আসলে এখানে ছাড় দেওয়ার খুব বড় কিছু নেই, কারণ এখানে ইরান কারোর উপরে হামলাও করতে যায়নি, পাশাপাশি ইরান কাউকে হত্যা করেনি আগ বাড়িয়ে, এবং কারোর উপরে অবরোধ চাপিয়ে দেয়নি। আমেরিকার পরমাণু কর্মসূচি আছে, সব দেশের আছে, কিন্তু ইরান করতে পারছে না পরমাণু কর্মসূচি আমেরিকার বাধার কারণে, অথচ সে কিন্তু এনপিটিতে সই করা দেশ। তো সবকিছু মিলে আসলে ইরান এখানে একটা পজিটিভ অবস্থানে, এটা আন্তর্জাতিক অঙ্গন থেকে এটা পরিষ্কার এবং স্বীকৃত। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত, যে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিল এবং 2 পক্ষের ভেতরে আবার নতুন করে উত্তেজনা হলো, অথচ পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু ব্যাপক কূটনৈতিক তোড়জোড় চালিয়েছে, তৎপরতা চালিয়েছে এবং ইসলামাবাদে বৈঠকের একটা প্রস্তুতি চলছে, পাকিস্তানের পক্ষ থেকে হলেও আমেরিকার পক্ষ থেকে হলেও। আপনারা কি মনে করেন যে এই বৈঠক হতে যাচ্ছে এবং এই হরমুজ প্রণালীর যে সংকট নতুন করে সৃষ্টি হলো সেটা কেটে যাবে? আপনাদের কি মনে হয়? মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকুন।